আমার হাত দুইটা রাখতে মন চায় না যে আমি এত পাষণ্ড আমার ছেলেকে আমি নিজে মাটি দিছি। আমি আজকে 13 দিন ধরে 14 দিন ধরে আমি শুধু কবরস্থান যাই, আমার আবদুল্লাহ ডাকুন দেয়, আব্বু আমার 30টা টাকা দাও। আর সে আমাকে মাঝে মাঝে বলতো, আব্বু তোমার কাছে 200 টাকা হবে। আমি ভিতরে ভিতরে হেসে দিতাম। ও আন্দোলন করতো, ওর মাও জানতো, এর আগে গুলি খাইছে। তো ওর মা জিজ্ঞাসা করেছে কী হয়েছে, তো ও অন্য জায়গায় গেছে শুইতে। তো ও আন্দোলন করতে যেত, কিন্তু আমি বলতাম যে এসবে যেও না, কিন্তু ও বলতো না আমি গেলে যাই না। তো যখনই আমি সিলেট থেকে আসতেছি প্রায় বিকাল 3টার মধ্যে আসার পথে একটা আমার কাছে মোবাইল আসলো যে আমি আবদুল্লাহ সিদ্দিকের সহপাঠীকে, আবদুল্লাহ সিদ্দিক আপনার ঢাকা মেডিকেলে ভর্তি, ঢাকা মেডিকেলে ইমার্জেন্সিতে। কেন কি হয়েছে, তো ওর আমাকে বললো যে ও একটু পায়ে গুলি খাইছে। তা আমার চিন্তা হলো পায়ে গুলি খেলে মুখে কথা বলবে, ওকে একটু দাও, ওর সাথে কথা বলি। কয় না আঙ্কেল আপনি, ও তো কথা বলতে পারতেছে না, মানে ও অজ্ঞান। যখন সে বললো, ছেলেগুলো বললো যে সে অজ্ঞান, আমি বুঝে ফেলছি তখনই যে সে আর পৃথিবীতে নাই। তখন আমি খুব দ্রুত আসার চেষ্টা করছি এবং রাস্তায় রাস্তায় খুব জ্বালাও পুরা আগুন, সব রকম অরাজকতার ভিতরে আমি 280 কিলোমিটার রাস্তা মানে তুফানের মতো অতিক্রম করে আসছি। এবং মানে যেখানেই যাই সব বদ্ধ, গাড়ি বদ্ধ, আসার ব্যবস্থা নেই। তখন রাত 10টায় এসে দেখলাম, শুনলাম আমার ছেলে নাকি ওই জিগাতলা থেকে 2টি গুলি খেয়েছে। এবং দেখলাম যে ক্লাব করে ওর লাশ পড়ে রয়েছে, 2টা গুলি খেয়ে মারা গেছে। তবে তোমরা ছাত্ররা যা করছো এর জন্য আজকে আবদুল্লাহ সিদ্দিক নাই, কিন্তু তোমাদের শহীদদের জন্য হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি এবং যত ইউনিভার্সিটিতেও ওদের স্মরণে যা করতেছে, এর জন্য আমি এবং আরও যে শহীদ হচ্ছে সব আবদুল্লাহর বাবারা গর্বিত। তোমরা ওর স্মরণে এত কিছু করছো, আমি অবশ্যই দাবি করব তোমরা ওদের স্মরণে আরও অনেক কিছু করবা। আর শহীদ আবদুল্লাহ সহকার যেসব শহীদ ছাত্ররা আছে ওদের জন্য আমি বিচারের দাবি করছি, এবং যারা এটার জন্য দায়ী ওদের আমি ফাঁসি প্রার্থনা করছি। এই ছাড়া আর কিছু আমার দাবি নেই, যাতে ওদের মূল্যায়ন কখনো অমর্যাদা না হয়, এবং ওদের বিচার দাবি আমি করছি। যতগুলা শহীদ আছে সবার পক্ষ থেকে আমি বলছি। বাবার প্রতি ভালোবাসা থাকলেও বা ছেলের প্রতি ভালোবাসা থাকলেও একটু কথা বলা হয় না বা সংকোচ থাকে। আবদুল্লাহ সিদ্দিকের সাথে আপনার সম্পর্কটি আসলে কেমন ছিল, কেমন দেখেছেন ছেলেকে? আসলে আবদুল্লাহ সিদ্দিকের সাথে আমার সম্পর্কটা এগুলি বলতে গেলে আমার মনে কামড় দেয়। তাকে আমি ওখানে ইউনিভার্সিটির হাবিবুল্লাহ ভার্সিটির একটা ছাত্র না, সে দোলাইখাল ব্যবসায়ী হিসাবে সে একটা ব্যবসায়ী। আমি ওরে 1 মাস আগে ওরে ব্যবসা সব কমপ্লিট করে দিছি, এবং ওই মার্কেটের থেকে ওর জন্য ওরা অনেক কিছু করতে, সে তার আরেকটা পরিচয়, সে একটা ব্যবসায়ী। ওকে আমি বলছিলাম তুমি ব্যবসা করবা করো, কিন্তু ভার্সিটি ছাড়া চলবে না, তোমার ব্যবসা করতে হবে। ভার্সিটি রানিং রেখে কিছু করা যাবে না, পড়ালেখা করতেই হবে। এবং আর আমার ভবিষ্যৎ ছিল মনে মনে পরিকল্পনা, 2 বছর পর পড়া শেষ হইলে ওকে আমি একটা বিয়ে করাবো, আমি একটা অনেক কিছু পাবো, আমার পরিবারটা আরও বড় হবে, অনেক কিছু পাবো। আর সে আমাকে মাঝে মাঝে বলতো, আব্বু তোমার কাছে 200 টাকা হবে। আমি ভিতরে ভিতরে হেসে দিতাম যে হবে। আবার মধ্যে মধ্যে বলতো, আব্বু তোমার কাছে 100 টাকা হবে। আমার কাছে তো 100 টাকা নেই, 50 টাকা আছে। আচ্ছা ঠিক আছে দাও, চলবে। এই আমার শরীরে যা আছে এই পোশাকগুলি সব আবদুল্লাহর দেওয়া।
সে আমারে সয়াবরাতে ঈদে কোন মসজিদে নামাজ পড়তে যাবা? হ্যাঁ, বাইতুল আম যাব। ঠিক আছে, আমি সকালে গোসলে যাওয়ার আগে ওই আমার নতুন কাপড় দিত, আমি এগুলো পরতাম। আমাকে আতর উতর মাখে ও আমাকে মসজিদে নিয়ে যেত। আমরা বাপ্পুতে মসজিদে নামাজ পড়ে কবরস্থান গেতাম। কিন্তু এখন ওই কবরস্থানে আমি একা যাই, সে নাই। প্রত্যেকটা কথা আমার ভিতরে কামড় দেয়। আমি আজকে 13 দিন ধরে 14 দিন ধরে আমি শুধু কবরস্থান যাই। আমার আবদুল্লাহ ডাকুন দেয়, আব্বু আমার 30টা টাকা দাও, 50টা টাকা দাও। এই ডাকের জন্য যে আমি ওকে অনেক বলি, আব্বু একবার কো তুমি 13-14 দিন ধরে না খাওয়া রয়েছো, তোমার কি খিদা লাগে না? আর আমি এমন একটা পাষণ্ড বাপ যে আমি নিজের হাতে আমার ছেলেকে মাটি দিছি, নিজের হাতে কবর দিছি। এত পাষণ্ড বাপ আমি এটা বিশ্বাস করতে পারি না। এই হাত দিয়ে আমি ওকে কবর দিছি। ওর শিশু বয়সের ছবিটা দেখা আমার হাত দুইটা রাখতে মন চায় না, যে আমি এত পাষণ্ড, আমার ছেলেকে আমি নিজে মাটি দিছি, এত পাষণ্ড আমি। যাই হোক, আমি ও সহকারে সকল শহীদদের বিচারের দাবি করছি এবং যারা যারা অন্যায়কারী তাদের ফাঁসি দাবি করছি। আর কিচ্ছু আমার চাওয়া পাওয়ার নাই। এই আমার শেষ কথা।